আছেন একাত্তরে, দেখছেন একাত্তর সংযোগ। কথা বলছি কর ব্যবস্থাপনা, কর সংস্কৃতি নিয়ে। আয়কর মেলা সমাপ্ত হওয়ার ঠিক একদিন আগে হাসান মনসুর, আপনার কাছে আসছি যে কখনো কখনো আমরা এনবিআর কে প্রতিষ্ঠান হিসেবে ক্রাইসিস মোমেন্টগুলোতে আর ঠিক রেসপন্ড করতে দেখি না। তার একটা সাম্প্রতিক উদাহরণ আছে, যেহেতু বিষয়টি ভেটের সাথে, তাই তাকে জিজ্ঞেস না করে আপনাকে করছি। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের যখন মুভমেন্ট চলছিল, তখন ভ্যাট নিয়ে যেই ব্যাখ্যাটা এনবিআর দিয়েছিল, আপনার কাছে কি মনে হয় যে ইট ওয়াজ এ রাইট ইন্টারভেনশন? দেখুন, না, আমার মনে হয় না দ্যাট ওয়াজ দ্য রাইট ইন্টারভেনশন। কারণ এখানে যেটা জিনিসটা ছিল, হ্যাঁ হতে পারে যে এনবিআর বলতে পারে যে দ্য ভ্যাট ইজ ইনক্লুডেড ইন দ্য প্রাইস, দ্যাট মিনস প্রাইস, ভ্যাট ইনক্লুসিভ প্রাইস, সেই হিসাবে এই বছর বাড়ানো যাবে না। কিন্তু এটা ঠিক নয় যে বিশ্ববিদ্যালয়রাই ভ্যাট দিবে, কারণ আলটিমেটলি টিউশন ফি তো আমি মানে ছাত্রছাত্রীরাই দেবে। কাজেই টিউশন ফির সাথেই ভ্যাট ইনক্লুডেড, কাজে দায়ভারটা কিন্তু ছাত্রছাত্রীদের ঘাড়েই বর্তাচ্ছে। এটা নিয়ে কোনো দ্বিধার কিছু আমি দেখি না। এটা কাজে ওই ইন্টারপ্রিটেশনটা না দিলেই ভালো হতো, এটা আমার মন্তব্য। এবং এটা কিন্তু এবং ওই ইন্টারপ্রিটেশনের পরে কিন্তু আমরা দেখলাম সরকারের বিভিন্ন জায়গা থেকে ওই কথাগুলো বলা হয়েছে, এবং যেটা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে। হ্যাঁ, কারণ আলটিমেটলি ভ্যাট সিস্টেম, ভ্যাট ইজ এ কনসাম্পশন ট্যাক্স, এন্ড ভ্যাট কে দেয়? আলটিমেট ইনসিডেন্স ইজ অন দ্য কনজিউমার। এইখানে কনজিউমার হচ্ছে ছাত্রছাত্রীরা। ইউনিভার্সিটি তো সার্ভিস প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার কোনো সময় ভ্যাটের দায়ভার বহন করে না, হি জাস্ট পাসেস ইট অন। কাজেই একই প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই করে, কাজেই কোনো মতে এটা ইউনিভার্সিটির উপর বর্তায় না। আনলাইক ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একদম ইনকাম ট্যাক্সটা হচ্ছে অ্যাক্রুড অন দ্য ইনস্টিটিউশন অর অন দ্য পার্সন, যেটা অ্যাপ্লিকেবল, সেই জন্য এটা প্রত্যক্ষ করে। এবং এখানে আমার কাছে যেটা মনে হয়, আপনার, আমি জানি না, আমরা হয়তো এনবিআর চেয়ারম্যান থাকলে বলতে পারতেন, বা ভেটের কেউ থাকলে, ওনাকে এই জন্য আমি আর বিব্রত করছি না। আমার কাছে যেটা মনে হয় যে এখানে কি তাহলে কোনো এক জায়গায় কমিউনিকেশন গ্যাপ হয়েছে। যারা ভ্যাটটা ভালো বোঝেন তারা হয়তো এখানে লিড নেন নাই, অন্য কেউ দায়িত্ব নিয়ে খুব প্রম্পট একটি কাজ করতে গিয়ে এটা হয়েছে। আমার মনে হয় যেটা এটা একটা, আমি বলবো, কৌশলগত একটা সমস্যা ছিল। কৌশলগত এই সেন্স যে আমি ব্যক্তিগতভাবে কিন্তু সবসময় এনবিআর কে যখন অ্যাডভাইস করি, যখন বলছি দুটো খাতে করটা না দেওয়াই ভালো। দুটো খাত হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য, আমি এখনো সেটা মনে করি। এবং ইংলিশ মিডিয়ামের উপরে 6 মাসের এবং শিক্ষা সর্বক্ষেত্রে, শিক্ষাতেই এটা প্রযোজ্য হওয়া উচিত। কারণ আফটার অল আমরা তো সরকার দায়বদ্ধ জনগণের কাছে তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে। যেখানে ব্যক্তিখাত নিজস্ব উদ্যোগে শিক্ষার জন্য পেমেন্ট করছে, সেটাকে ট্যাক্স করাটা হয়তো একটু অন্যরকম হয়ে যায়। দেয়ার আর মেনি আদার ওয়েজ অফ ট্যাক্সিং সিস্টেমে। কিন্তু এই দুটো খাতে আমি সার্চ করে দেখলাম, কোথাও আমি দেখলাম না যে কোনো উল্লেখযোগ্য দেশে যে শিক্ষা খাতে কর আরোপ করা হয়েছে, বিশেষ করে যখন টিউশনের উপর। আপনি এর আগের বিরতির আগে একটা কথা বলছিলেন সংস্কারের, কিন্তু সংস্কারের ধারণাটা আপনি দেন নাই। কিন্তু আমরা দেখলাম বর্তমান চেয়ারম্যান যিনি আছেন, তিনি কিছু ধারণা নিয়ে আসছেন। এর মধ্যে একটা ধারণা তিনি বলছেন যে নিউ এনবিআর, এবং সেখানে তিনি বেশ কিছু গুড গভর্নেন্স এবং মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের কিছু ধারণা তৈরি করেছেন। আপনি এই ব্যাপারে অবগত আছেন কিনা? এই ব্যাপারে না হলেও আমরা তো অবগত যে এনবিআর কে মডার্নাইজ করার ব্যাপারে এনবিআর এর উদ্যোগেই কিন্তু বেশ কিছু প্রস্তাবনা পার্লামেন্টে পেশ করা হয়েছিল 2013 সালে, মনে হয় 12 বা 13 সালে। সেগুলো পরবর্তীতে ওইভাবে সঠিকভাবে বাস্তবায়ন হয় নাই, দেরি হয়েছে। কিন্তু দেরি হলেও, যেমন আমি জানি ভ্যাটের ক্ষেত্রে, আমি সেখানে সম্পৃক্ত অনেকদিন ধরেই ছিলাম, বেশ বড় রকমের একটা রিফর্ম কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এবং আশা করি যে আগামীতে যখন ভ্যাট ইন্ট্রোডাকশনটা হবে নতুন আইনের কনটেক্সটে 2016 মানে জুলাই 16 সাল থেকে, তখন কিন্তু একটা কমপ্লিটলি ডিফারেন্ট সিস্টেম চলে আসবে, যদি এটাকে সাকসেসফুলি করা যায়। যেখানে ঘরে বসে আমি রিটার্ন দিতে পারবো, ঘরে বসে আমি ট্যাক্স পে করতে পারবো, আমাকে যেতে হবে না, আমাকে রেজিস্ট্রেশনটা অটোমেটিক করতে পারবো, সবকিছুই একটা পুরো কমপ্লিট আইটি বেস সিস্টেমের মধ্যে চলে আসবে। সেখানে ব্যক্তির সাথে ব্যক্তির দেখা হওয়ার কোনো স্কোপ থাকবে না, আনলেস ইনস্ট্রাক্টেড অডিটের কনটেক্সটে বা ইন্সপেকশনের কনটেক্সটে না হয়, তাহলে আমার কর বিভাগে আমার যাওয়ার কোনোই প্রয়োজন নেই, ওয়েবসাইট দিয়ে আমি সব করতে পারবো। এই যে একটা সিস্টেম আনতে পারে, এটা ইনকাম ট্যাক্সেও আসবে আগামীতে, আমি আশা করি। এবং এটা হলে পরে এই সিস্টেমের মডার্নাইজেশনের ফলে কিন্তু আমরা অনেক বেনিফিট পাবো, ইনক্লুডিং রেভিনিউ গেইনস। সিস্টেম মডার্নাইজেশন, সিস্টেম অটোমেশন, আপনি কিছু বলছেন? এই বিষয়টি নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম। আমাদের বর্তমান যে চেয়ারম্যান মহোদয়
যিনি আসছেন উনি কিন্তু এসেই আপনার যে নিউ এনবিআর যে কনসেপ্ট, এটা নিয়ে গুড গভর্নেন্স অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্ট, এই হিসাবে উনি 5C 5P QQTTT বা 5C-তে আছে কোঅপারেশন, কোহেরেন্স, কোঅর্ডিনেশন, 5P যেরকম পলিটিক্যাল গাইডেন্স, পিপল পার্টিসিপেশন ইত্যাদি, এই ধরনের ধ্যান ধারণা দিয়ে আমাদের প্রতিটি লেভেলকে উনি কিন্তু সেইভাবেই একটা মেসেজ দিতে চাচ্ছেন যে আগে এনবিআর এ যেভাবে কাজকর্ম যাই হয়ে থাক না কেন, এখন কিন্তু মানে আমরা যে জনগণের সেবক এই হিসাবে আসতে হবে এবং গুড গভর্নেন্স এবং মডার্ন ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে এর সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। আর একটা বিষয় যে বর্তমানে এনবিআর এ বিষয় তো আপনারা জানেন যে এটা ভ্যাটের যে রিটার্ন তারা মাসে দেয়, এটা অনলাইন কিছুদিনের ভিতরেই যাবে। ইনকাম ট্যাক্সের ব্যাপারে যেহেতু আমি ইনকাম ট্যাক্সের আমি এটা বলি, আমরা এখন যেরকম ইটিআইন নিতে গেলে আগে একটা টিআইন সার্টিফিকেট নিতে গেলে আপনার সার্কেল অফিসে যেতে হতো, এখন কিন্তু ইটিআইন ওয়েব বেসড, এটা যে কেউ ঘরে বসে সে নিতে পারে। 2 নম্বর ই পেমেন্টের সিস্টেম মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 2 বছর আগে এটা চালু করে দিয়েছেন। আর একটা এইচজিএমপি প্রজেক্টের এডিবি ফাইন্যান্সিং এর একটা প্রজেক্ট আমাদের চলছে এবং এইটা 2015 সালের ডিসেম্বরের ভিতরেই আপনার সম্মানিত করদাতারা তারা কিন্তু আপনার অনলাইনে রিটার্ন কিন্তু সাবমিট করতে পারবে এবং এইটার কমিশনিং চলছে। এইটার মোটামুটি আপনার কাজ বলতে পারেন যে প্রায় 80-85% শেষ হয়ে গেছে এবং বাই দি এন্ড অফ ডিসেম্বর, এবং আমরা চাচ্ছি যে 2016-17 কর বছর থেকে আমরা অনলাইনে রিটার্ন সম্মানিত করদাতারা যাতে দিতে পারে এবং ই পেমেন্টের মাধ্যমে যারা ট্যাক্স পেমেন্ট করতে পারে, হ্যাঁ কমপ্লিটলি, সেখানে তারা ট্যাক্সও যাতে পেমেন্ট করতে পারে এবং রিটার্নও সাবমিট করতে পারে এবং এই রিটার্ন বা ট্যাক্স পেমেন্টের জন্য কোনো রকম কর অফিসে তাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাংকে গেলেই হবে, ব্যাংকে না, এখানে তো সে ঘরে বসেই দিতে পারে, ঘরে বসেই তার। আচ্ছা, আরেকটা ওই যে রিফর্মের যে কথাটা আসছিলাম, নিউ এনবিআর যে ধারণাটা, সেখানে আপনি যে পয়েন্টসগুলো বলছিলেন যে সেটা তো অবশ্যই এটা ওয়েলকাম করার মতো যে এনবিআর কে যদি নতুন ভাবে রিভার্ম করা যায়, কিন্তু এটা কি অন্যান্য অফিসের বেলায় বা ক্যাডারের বেলায় ইমপ্লিমেন্ট হচ্ছে নাকি শুধুই এনবিআর? কারণ একটা আইসোলেটেড কোনো ওয়ার্ক কিন্তু আলটিমেটলি গিয়ে শেষ পর্যন্ত ওয়ার্ক করে না। দেখেন বর্তমান গভর্নমেন্টই চাচ্ছে যে ডিজিটাইজ করতে এবং সেবাটা জনগণের দৌড় করে পৌঁছাতে চাচ্ছে। আপনি যদি দেখেন যে জেলা পর্যায়ে তাদের কিন্তু প্রতিটা ইউনিয়ন লেভেলে কিন্তু এখন সাব সেন্টার হয়ে গেছে, সেখানে যে কোনো সেবা তারা কিন্তু সেখান থেকে পাচ্ছে, যে তাদের ওই ডিসি অফিস পর্যন্ত আসতে হয় না, সেখানে কিন্তু ইউনিয়ন পর্যায়েও তারা পাচ্ছে। তো প্রতিটা ডিপার্টমেন্টই কিন্তু সেখানে অনলাইনে চলে যাচ্ছে। আপনি দেখেন এই যে রেজিস্ট্রেশন, জমি রেজিস্ট্রেশন, তারাও কিন্তু অনলাইনে চলে যাচ্ছে, ব্যাংকিং সেবা তো গেছেই। তো সেই সাথে আমার মনে হয় যে প্রতিটা ডিপার্টমেন্টই, এনবিআরই শুধু না, প্রত্যেকটি ডিপার্টমেন্টেরই কিন্তু একটা সংস্কারমূলক সেখানে কাজ হচ্ছে এবং এই সংস্কারের প্রথম যদি আমরা অটোমেশনটাকে যদি বাস্তবায়ন করতে পারি, আপনি যে বিষয়টার ইঙ্গিত করেছেন যে মানুষের হ্যারাস করা বা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু অনেক কমে যাবে। ইনকাম ট্যাক্সের বিষয়টা আমি হয়তো রিপিট হয়ে যাবে, তারপরেও বলি, দেখেন একজন যদি তাকে ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে তার ইনকাম ট্যাক্সের অফিস যদি যেতে না হয়, তার একটা ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট পেতে তার যদি অফিসে যেতে না হয়, তার মানে এখানে তো হ্যারাসমেন্টের কোনো প্রশ্নই উঠবে না। যেটা উনি বলছেন ফেস টু ফেস দেখাই হবে না, রাইট, এবং সার্ভিসটা উনি নিজেই ঘরে বসে পাবেন এবং সেটা খুব বেশি দেরি নেই। এবং আমরা চাচ্ছি যে এই বছরের মধ্যেই এটাকে কমিশনিং করে এবং সামনে 2016-17 কর বছর থেকে যাতে করে অনলাইনে রিটার্ন এবং ই পেমেন্টের মাধ্যমে ট্যাক্স পেমেন্ট করতে পারে। এবং আরেকটু বিষয়গুলো আপনাকে আরেকটু বিস্তারিতভাবে বলি যে আমাদের ধরেন প্রায় 52 থেকে 53টা খাতে আপনার উইথ হোল্ডিং ট্যাক্স কার্ড কেটে নেয়। যেরকম আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে আপনাকে ট্যাক্স কেটে নিচ্ছে। আপনি এখন জমি বিক্রি করতে যাবেন, সেখানে আপনার ট্যাক্স নিয়ে নিচ্ছে। তো এরকম ধরনের আপনি একটা গাড়ি রেজিস্ট্রেশন করতে যাবেন, ওখানে 15,000 টাকা ট্যাক্স আপনাকে দিতে হচ্ছে। তো এইরকম 52 বা 53টা ক্ষেত্রে আপনি কিন্তু ট্যাক্স দিচ্ছেন। এবং ইটিডিএস সিস্টেম, মানে ইলেকট্রনিক্স ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, যাতে করে আপনার যে এজেন্সিগুলো ট্যাক্স কাটতেছে এবং সেই ট্যাক্সগুলো আপনি যখন রিটার্ন সাবমিট করবেন এবং যখন হিসাব করবেন, যাতে করে ওই ট্যাক্সের ক্রেডিটটাও আপনি সাথে সাথে পেতে পারেন, সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা মানে চেষ্টা করছি যে এই একই সাথে এই নতুন সিস্টেমে মোটিভেশনাল ওয়ার্ক কিরকম হয়ে যায় কর্মকর্তাদের সাথে, কর্মীদের সাথে। এইটা প্রত্যেকটি জোনের যেরকম একটা বিষয় বলি যে আমাদের এখন বর্তমানে 643টা সার্কেল বাংলাদেশে, উপজেলা লেভেল থেকে শুরু করে 31টা কর অঞ্চলে 643টা সার্কেল। 643টা সার্কেলের যে সার্কেল অফিসার থাকবে তাদের সাথে কিন্তু আপনার ডাইরেক্ট এই যে আমরা অনলাইনে রিটার্নে দিয়ে যাব, তাদের পার্সোনাল আইডি নাম্বার থাকবে, পাসওয়ার্ড দেওয়া হবে, তাদের মোবাইল সংযোগ থাকবে। এবং ডিপার্টমেন্টে এটা করতে গেলে আপনি শুধু এনবিআর করলে হবে না, এটা তো প্রত্যেকটা সার্কেল অফিসকে তাদেরকে আপনার বিষয়টা এর সাথে অ্যাডপ্ট হতে হবে। আপনার একটা বিষয়, আপনি যদি আয়কর মেলায় কালকে শেষ দিন আপনি যদি যান, ওখানে আপনি দেখবেন যে শুধু আপনার অফিসারই না, আমাদের স্টাফরা কিন্তু
320 জন কর্মকর্তা এবং কর্মচারী শুধু ইট অ্যান্ড ডেস্কে কিন্তু কাজ করতেছে 2 শিফটে, এবং তাদের মধ্যে এই ধরনের মানে প্রচারণা বা মোটিভেশন আসছে বিধায় তারা কিন্তু এটাকে আসবো আপনার কাছে এবং হাসান মুসা আপনার কাছেও ফিরবো, কিন্তু আমাদেরকে আরেকটা বিরতি সময় চলে এসেছে। দর্শক দেখছেন 71 সংযোগ, আরো একটা বিরতি নিতে হচ্ছে আমাদের, সঙ্গে থাকুন।